আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে তাপ বা হিট। আমরা মেনলি এক্সাম বেসড আলোচনা করব আজকে। প্রথমে ওভারঅল সিলেবাসটা বা ওভারঅল চ্যাপ্টারটা একটু আলোচনা করে নেওয়ার পরে যদি সময় থাকে তাহলে শুধু কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমেই আমরা দেখে নেব যে তাপ কি। এটা তোমরা ক্লাস 7 থেকে বা তার চেয়েও নিচু ক্লাস থেকে পড়ছো বা জেনে আসছো। তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয়। তাপের তাপীয় ফল হচ্ছে তাপমাত্রা, তাই তো? অর্থাৎ যখন কোনো বস্তু তাপ গ্রহণ করে তখন তার তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার এটা যন্ত্র। তাপের একক হচ্ছে এসআই পদ্ধতিতে একক কেলভিন, এসআই পদ্ধতিতে একক জুল এবং সিজিএস পদ্ধতিতে একক ক্যালোরি। তাহলে তাপের দুটো একক পেলাম, এসআই পদ্ধতিতে একক জুল এবং সিজিএস পদ্ধতিতে একক ক্যালোরি। এটাকে জে দিয়ে লেখা হয়, এটাকে CAL দিয়ে লেখা হয়। আচ্ছা, 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। 1 ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল। আর অন্যভাবে 1 জুল সমান হচ্ছে 0.24 ক্যালোরি। 0.24 ক্যালোরি, ঠিক আছে? তাহলে 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল, আর 1 জুল সমান, জুলকে যদি ক্যালোরিতে কনভার্ট করা হয় তাহলে মান পাওয়া যায় 0.24 ক্যালোরি। কীভাবে পাচ্ছি এখানটা বলে দিই। 4.2 জুল মানে হচ্ছে 1 ক্যালোরি, এই যে 4.2 জুল মানে হচ্ছে 1 ক্যালোরি। তাহলে 1 জুল সমান হচ্ছে 1/4.2 ক্যালোরি। এখানটা তোমরা হিসাব করবে, ঠিক আছে? ক্যালকুলেশন করবে, দিয়ে দেখবে এখানে মান পাওয়া যাচ্ছে 0.24। তাহলে 1 জুল মানে হচ্ছে 0.24 ক্যালোরি, ঠিক আছে? আচ্ছা, তাপের এর সাথে সাথে তাপের বলে দিই। তাপ কোনো বস্তু যখন তাপ গ্রহণ করে তখন তার তাপমাত্রা বৃদ্ধি পায়, বা বলতে পারো তাপমাত্রা হলো বস্তুর তাপীয় ফল। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা ঠিক করে দেয় কোনো বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে। তাহলে তাপমাত্রার তাপ শক্তি, কিন্তু তাপমাত্রা তার তাপীয় অবস্থা, একটা অবস্থা মাত্র। তাপ আর তাপমাত্রা দুটো ভিন্ন রাশি। তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার তাপমাত্রার একক হচ্ছে এসআই পদ্ধতিতে একক কেলভিন, যেটাকে কে দিয়ে লেখা হয়। আর সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস, এটাকে ডিগ্রি সি দিয়ে লেখা হয়। আচ্ছা, এর মাত্রা কি? তাপমাত্রার মাত্রা হচ্ছে থিটা, ঠিক আছে? আর এখানে তাপের মাত্রা হচ্ছে
এখানটা মুছে দিলাম, এটা তোমরা লিখে নাও, আমি মুছে দিলাম। তাপের মাত্রা হচ্ছে, তাপ যেহেতু এক প্রকার শক্তি, তাপ শক্তি হওয়ার জন্য তাপের মাত্রা যা শক্তির মাত্রাও তাই হবে, তাই তো? তাপ এক প্রকার শক্তি, তাহলে শক্তির যা মাত্রা তাপেরও তাই মাত্রা। আবার শক্তি কি? শক্তি হচ্ছে কার্যকর সামর্থ্য, কার্যের যা মাত্রা সেটাই শক্তির মাত্রা। কার্য এবং শক্তি অভিন্ন রাশি, সুতরাং কার্যের মাত্রা যা শক্তির মাত্রাও তাই। আবার সেই শক্তিটাই হচ্ছে তাপ, বা তাপই হচ্ছে শক্তি, সেই শক্তিটাই তাপ নয়, সরি, তাপই হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে শক্তির মাত্রা এবং তাপের মাত্রা অভিন্ন। শক্তির মাত্রা কি বা কার্যের মাত্রা কি? mL² T⁻², এটাই কার্যের মাত্রা, এটাই শক্তির মাত্রা, এটাই তাপের মাত্রা। হলো? আচ্ছা, কোনো বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা বর্জন করবে সেটা নির্ভর করে কিসের উপরে? সেটা নির্ভর করে তিনটে জিনিসের উপরে। এক নম্বর হচ্ছে বস্তুর ভর, দু নম্বর হচ্ছে বস্তুর উপাদান, সরি 2 নম্বর করি উষ্ণতা বৃদ্ধি, বা হ্রাস, আর 3 নম্বর হচ্ছে বস্তুর উপাদান। ঠিক আছে? তাহলে গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? গৃহীত বা বর্জিত তাপ অর্থাৎ কোনো বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা বর্জন করবে সেটা নির্ভর করে বস্তুর ভর, বস্তুর উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি, আর বস্তুর উপাদান, এই তিনটে রাশির উপরে। ঠিক আছে? কিভাবে নির্ভর করে? গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের সাথে সমানুপাতিক। গৃহীত বা বর্জিত তাপ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সাথে সমানুপাতিক। ঠিক আছে? অর্থাৎ বড় থেকে ছোটটা হবে। আর বস্তুর উপাদানের উপর নির্ভরশীল। আমি যদি এই দুটোকে সমীকরণকে কাজে লাগাই তাহলে আমরা এখান থেকে কি পাই? এই সমানুপাতিক m × T1 - T2 বা H সমান হচ্ছে ms T1 - T2 বা T2 - T1 করো, তাহলে তোমাদের সুবিধা হবে। T2 যেহেতু আমরা বড় ধরি তাহলে T2 - T1 করো, T2 - T1। এই যে এই এসটা কি? এসটা কেন বসলো? এসটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন যখন তুলি আমরা জানি সমানুপাতিক চিহ্ন তোলার সময় সমান চিহ্নের সাথে সাথে একটা ধ্রুবক বসে। এখানে এই ধ্রুবকটাকে বলা হয় আপেক্ষিক তাপ। এসকে কি বলবো? এস হচ্ছে আপেক্ষিক তাপ। আমি যদি T2 - T1 এটাকে T ধরে নেই, T2 - T1 এই শব্দটাকে যদি আমি T ধরে নেই তাহলে আমি H সমান কি বলতে পারি? mst। তাই তো? গৃহীত বা বর্জিত তাপ। আচ্ছা, আপেক্ষিক তাপ হচ্ছে বস্তুর উপাদানের উপর নির্ভরশীল, সেই জন্য গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উপাদানের উপর নির্ভরশীল। কেমন? আচ্ছা, যেহেতু রিভিশন ক্লাস হচ্ছে আমি একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, বেশি সময় নেই। তাহলে এইখান থেকে আমি বলতে পারি, আমি জানি H সমান mst, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে S সমান হচ্ছে h/mt, বা এখান থেকে আমি যদি এইভাবে ঘুরিয়ে লিখি mst সমান হচ্ছে h, বা S সমান হচ্ছে h/mt। তাই তো? তাহলে আপেক্ষিক তাপের প্রথমে হচ্ছে আমরা এককটা দেখে নিই। তাহলে এস এর একক কি হবে? এস এর একক হচ্ছে H এর একক, M এর একক এবং T এর একক।
এইচ কি তাপ, এম বস্তুর ভর, টি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। এইচ মানে তাপের একক, তাপের এস একক হচ্ছে জুল। আচ্ছা, ভরের একক কি? কেজি। আর উষ্ণতার একক কেলভিন। সবকটা এসআইতে দিলাম, দেখতে পাচ্ছ। তাহলে এসআই একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। আর সিজিএস একক কি? তাপের সিজিএস একক ক্যালোরি। আচ্ছা, ভরের গ্রাম, ক্যালোরি পার গ্রাম। আর উষ্ণতার একক ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সিজিএস একক। তাহলে তাপের আপেক্ষিক তাপের একক হচ্ছে এসআই পদ্ধতিতে জুল পার কেজি পার কেলভিন, আর সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তোমরা তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, এইখানে একবার পার বলবে, বসবে একবার, ঠিক আছে? এই যে একবার বাই আছে বলে একবার তুমি স্ল্যাশ দেবে, কিন্তু যখন কথা বলবে তখন কি বলবে? জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে? জুল পার কেজি পার কেলভিন। এই পার কেলভিন বলতে বলে যেন আবার একটা স্ল্যাশ দিও না, তাহলে সেটা ভুল হয়ে যাবে। হলো। এবার আমরা দেখব যে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা এখান থেকেই হয়ে যাবে। যদি m সমান 1 ধরি, m সমান যদি 1 হয়, t সমান যদি 1 হয়, m কি? বস্তুর ভর, t কি? উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। যদি এই দুটো 1 হয় তাহলে আমি কি বলতে পারি? h সমান, s সমান হচ্ছে h বা h সমান হচ্ছে s, m1 t1, তাহলে h সমান s, তাই তো? তাহলে সংজ্ঞা কি হবে? একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে বলা হয় আপেক্ষিক তাপ। একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে বলা হয় আপেক্ষিক তাপ, ঠিক আছে? আর এইগুলো যদি আমি গ্রাম বসিয়ে দিই, এটা যদি আমি গ্রাম বসাই, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় 1 ক্যালোরি। যেমন 1 ক্যালোরির সংজ্ঞাটা হচ্ছে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। আর আপেক্ষিক তাপের সংজ্ঞার ক্ষেত্রে আমরা এককগুলো দেব না, শুধু একক বলে উল্লেখ করব। একক ভরের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলবো আপেক্ষিক তাপ। আচ্ছা, এরপর রয়েছে যে কার্য এবং তাপের তুল্যতা। আমরা দেখেছি যখন শীতকালে খুব ঠান্ডা লাগে, শীত আসছে, দেখবো আমরা হাতে হাত ঘষি, কিছুক্ষণ হাতে হাত ঘষার পর হাতটা গরম হয়ে যায়। কি ঘটে সেখানে? আমরা হাতে হাত ঘষার সময় দুটো হাত যখন ঘষি তখন যে পরিমাণ কার্য করি সেই কার্যটাই তাপে পরিণত হয়, তার জন্য হাত গরম হয়ে ওঠে। তাহলে এই যে কার্য তাপে পরিণত হচ্ছে, বা দেখা যায় যে তাপও কার্যে পরিণত হয়, কার্য তাপে এবং তাপ কার্যে পরিণত হয়। কি পরিমাণ তাপ কি পরিমাণ কার্যে পরিণত হয় সেই সম্পর্কে বিজ্ঞানী জুল একটা সূত্র দিয়েছেন, সেটাকেই বলা হয় জুলের সূত্র, কার্য এবং তাপ সম্পর্কিত জুলের সূত্র। তিনি বলছেন যখন কিছু পরিমাণ তাপ কার্যে পরিণত হয়, যখন কিছু পরিমাণ তাপ কার্যে পরিণত হয় বা কিছু পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে তাপ উৎপন্ন হয়, তখন কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক হয়, ঠিক আছে? যখন কার্য তাপে পরিণত হয় বা তাপ কার্যে পরিণত হয় তখন উৎপন্ন তাপ এবং কৃতকার্য পরস্পর সমানুপাতিক। অর্থাৎ কৃতকার্য যদি W হয় এবং উৎপন্ন তাপ যদি Q হয়, তাহলে জুলের সূত্র থেকে আমরা পাই W সমানুপাতিক Q, বা এখান থেকে সমানুপাতিকটা তুললে হয় W সমান J ইন্টু কিউ। এই J কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, J কে বলা হয়
তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। যে এর মান কত? যে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। যে এর মান বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 4.2 জুল পার ক্যালোরি বা 4.2 ইন্টু 10⁷ আর্গ পার ক্যালোরি। ঠিক আছে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 4.2 ইন্টু 10⁷ আর্গ পার ক্যালোরি। এটা হচ্ছে সিজিএস একক, এটা এসআই। এসআইতে তুমি মানটা 1ও বলতে পারো। ঠিক আছে, 1 যদি বলো তাহলে জুল পার জুল হবে, সেই জন্য শুধু 1ও তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একক। তবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের এই দুটো এককে আমরা ব্যবহার করি 4.2 জুল পার ক্যালোরি এবং 4.2 ইন্টু 10⁷ আর্গ পার ক্যালোরি। আচ্ছা, এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এইটা থেকে আমরা বলতে পারি যে কিউ সমান হচ্ছে ডাব্লিউ বা জে সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ। যদি কিউ সমান 1 ধরি, যদি কিউ সমান 1 ধরি তাহলে জে সমান হচ্ছে ডাব্লিউ, তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয়, কোনো বস্তুকে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। বা আমরা অন্যভাবেও বলতে পারি যে পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে, যে পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে 1 একক তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি বলতে কি বোঝায়? যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কাজ করতে হবে, বা 4.2 জুল কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, আবার এখানে কি বলতে পারি? 4.2 ইন্টু 10⁷ আর্গ পার ক্যালোরি বলতে যে 1 ক্যালোরি পার ক্যালোরি মানে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কোনো বস্তুকে বা কোনো যন্ত্রকে কতটা কাজ করতে হবে? 4.2 ইন্টু 10⁷ আর্গ কাজ করতে হবে। বা অন্যভাবে বলা যায় যে 4.2 ইন্টু 10⁷ আর্গ পরিমাণ কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর রয়েছে লিন তাপ। লিন তাপ সম্পর্কে তোমরা সবাই জানো, শুধু এখানে আমি কিছু কথা বলে দিই, আর সব অত বলার মতো সময় নেই। লিন তাপের ক্ষেত্রে মনে রাখবে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তখন তার উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আর অবস্থার পরিবর্তনের জন্যই দরকার হয় লিন তাপ। যেমন কিছু পরিমাণ বরফ রয়েছে, 0°C উষ্ণতার বরফ রয়েছে, সে যদি 0°C উষ্ণতার জলে পরিণত হয় তাহলে এখন কি হচ্ছে? ছিল বরফ, কঠিন অবস্থা ছিল, এখন তরল অবস্থায় চলে এলো, কিন্তু উষ্ণতা কি? উষ্ণতা 0°C রয়েছে। তাহলে দেখো এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। যখন কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, তখন যে তাপ ব্যবহার হয় বা যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় লিন তাপ। সেই তাপকে বলা হয় লিন তাপ। দেখো যেহেতু এখানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, তাই এই তাপকে থার্মোমিটারে ধরা যায় না। তাহলে থার্মোমিটারে ধরা যায় না এমন একটা তাপ হচ্ছে লিন তাপ। বা প্রশ্ন দেয় যে কোন তাপ থার্মোমিটারে ধরা যায় না, উত্তর হবে লিন তাপ। ঠিক আছে, লিন তাপ গ্রহণের সময় বারবার মনে রাখবে, লিন তাপ গ্রহণের সময় কোনোভাবেই উষ্ণতার পরিবর্তন হবে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। ঠিক আছে, আচ্ছা, যখন বস্তু এই যে কঠিন থেকে তরলে পরিণত হলো, এর জন্য যে লিন তাপ দরকার সেই লিন তাপকে বলা হয়
গলনের লিন তাপ। ঠিক আছে, বস্তু কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সময় যে লিন তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় গলনের লিন তাপ। আর বস্তু তোমার তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার সময় যে লিন তাপ ব্যবহার হয় তাকে বলে বাষ্পীভবনের লিন তাপ। জলের ক্ষেত্রে এই গলনের লিন তাপের মান হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। গলনের লিন তাপ এটা। আর বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। লিন তাপের রাশিমালা হচ্ছে H সমান হচ্ছে ml। কেমন? লিন তাপের জন্য কোনো বস্তু লিন তাপের জন্য কতটা তাপ গ্রহণ করবে বা গলনের জন্য কতটা তাপ গ্রহণ করবে সেটা হচ্ছে বস্তুটার ভরের সাথে লিন তাপ গুণ করে দিলে আমরা পাবো যে কতটা তাপ বস্তুটা গ্রহণ করবে। ঠিক আছে, যেমন গলনের জন্য বরফ গলনের জন্য 1 গ্রাম বরফ গলনের জন্য 80 ক্যালোরি তাপের প্রয়োজন। ঠিক আছে, বা 1 গ্রাম বরফের বাষ্পীভবনের 1 গ্রাম জলের বাষ্পীভবনের জন্য 537 ক্যালোরি তাপের প্রয়োজন। কিন্তু উষ্ণতা অপরিবর্তিত থাকবে। গলনের সময় উষ্ণতা থাকবে 0 ডিগ্রি এবং বাষ্পীভবনের সময় উষ্ণতা থাকবে 100 ডিগ্রি জলের ক্ষেত্রে। জলের আর এই দুটোই তো মান সিজিএস এ পেলাম, সিজিএস আর এসআই পদ্ধতিতে এই দুটোই সিজিএস পদ্ধতিতে মান। বরফ গলনের লিন তাপ, জলের বাষ্পীভবনের লিন তাপ। আর এসআই পদ্ধতিতে জলের বাষ্পীভবনের মান হচ্ছে লিন তাপের মান হচ্ছে 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। অর্থাৎ 1 কেজি জলের বাষ্পীভবনের জন্য কতটা তাপের প্রয়োজন? 2.26 ইন্টু 10⁶ জুল। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে মান। আর গলনের জন্য কতটা তাপের প্রয়োজন? 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। এটা হচ্ছে বরফ গলনের লিন তাপ। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তাহলে বরফ গলনের লিন তাপ সিজিএস পদ্ধতিতে মান কত? 80 ক্যালোরি পার গ্রাম। আর এসআই পদ্ধতিতে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। বাষ্পীভবনের লিন তাপ, জলের বাষ্পীভবনের লিন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। আর এসআই পদ্ধতিতে মান হচ্ছে 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। তাহলে এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই যে লিন তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম এবং এসআই একক হচ্ছে জুল পার কেজি। হয়েছে? আচ্ছা, আর রয়েছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক আর্দ্রতা। কোনো বাতাসের মধ্যে যে কোনো উষ্ণতায় বাতাসের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় ওই বাতাসের আর্দ্রতা। তাই তো, বাতাসের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই হচ্ছে বাতাসের আর্দ্রতা। জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে আমরা বলি সেই বায়ুর আর্দ্রতা বেশি, আর জলীয় বাষ্পের পরিমাণ কম হলে আমরা বলি সেই বায়ুর আর্দ্রতা কম। যদি নির্দিষ্ট পরিমাণ কিছু বায়ুতে, নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারবে, কোনো নির্দিষ্ট পরিমাণ বাতাস যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে, যদি তার চেয়ে কম পরিমাণ জলীয় বাষ্প থাকে তাহলে সেই বাতাসকে আমরা বলবো অসম্পৃক্ত বাতাস। আর নির্দিষ্ট পরিমাণ বাতাস যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারবে, যদি বাতাসে তত পরিমাণই জলীয় বাষ্প থাকে, যতটা জলীয় বাষ্প ধারণের ক্ষমতা আছে, তো এখানে আরো কিছু জলীয় বাষ্প দিলাম, ধরো দিয়ে
এই বাতাসটা যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারবে সেই পরিমাণ জলীয় বাষ্প এর মধ্যে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এর চেয়ে বেশি জলীয় বাষ্প দিলে এই বাতাস সেই জলীয় বাষ্প আর গ্রহণ করতে পারবে না। এই বাতাসকে বলবো সম্পৃক্ত বাতাস। অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা জলীয় বাষ্প ধারণের ক্ষমতা রয়েছে, যদি বাতাসে সেই পরিমাণে জলীয় বাষ্প উপস্থিত থাকে, সেই অর্থাৎ সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প যদি থাকে, তাহলে সেই বাতাসকে বলবো সম্পৃক্ত বাতাস বা সম্পৃক্ত বায়ু। ঠিক আছে। আর দেখো প্রথমে যে ছবিটা এঁকেছিলাম, একটা নির্দিষ্ট পরিমাণ বাতাস, সেই বাতাস ধরো T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অসম্পৃক্ত। অর্থাৎ যখন বাতাসের উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস, তখন সেই বাতাস যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারবে তার মধ্যে ততটা পরিমাণ জলীয় বাষ্প নেই। কিছুক্ষণ পর বাতাস ধীরে ধীরে ঠান্ডা হতে হতে তার উষ্ণতা হয়ে গেল T2 ডিগ্রি। ঠিক আছে। T1 গ্রেটার দেন T2, অর্থাৎ T2-র মানটা হচ্ছে T1 এর চেয়ে কম। T2টা কম উষ্ণতা। তাহলে যখন T1 উষ্ণতায় বাতাসটা, অর্থাৎ বেশি উষ্ণতায় বাতাসটা অসম্পৃক্ত ছিল, কিন্তু যখন বাতাসটা ধীরে ধীরে ঠান্ডা হতে হতে এমন একটা উষ্ণতা আসে যখন বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, বাতাস সেই পরিমাণ জলীয় বাষ্পতেই সম্পৃক্ত হয়ে যায়। ঠিক আছে। তখন সেই উষ্ণতাটাকে বলা হয় শিশিরাঙ্ক। কেমন? তাহলে যে উষ্ণতায় T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাতাসটা যখন অসম্পৃক্ত, তখন T2 উষ্ণতায় ওই পরিমাণ জলীয় বাষ্পতেই বাতাসটা সম্পৃক্ত। তাহলে এই T2 উষ্ণতাটাকে বলবো শিশিরাঙ্ক। যে উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়, তাকে বলা হয় শিশিরাঙ্ক। আচ্ছা, পরম আর্দ্রতা কাকে বলে? আর্দ্রতা বললাম। পরম আর্দ্রতা হচ্ছে কোন স্থানে 1 ঘনমিটার আয়তনের বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তাকে বলা হয় পরম আর্দ্রতা। ঠিক আছে। আর আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পটার ভর আর সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরের যে অনুপাত, সেটা হচ্ছে আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। যখন বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, সেই পরিমাণ জলীয় বাষ্প দিয়ে যদি বাতাসটা সম্পৃক্ত হয়ে যায়, তাহলে সেই বাতাসের ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান হয়ে যায় 100%। ঠিক আছে। আর কিছু বললাম না। আর এই ভিডিওতে তো আমাদের আর শুধু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো না, আমরা পরের ভিডিওতে শুধু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর জলের ব্যতিক্রান্ত প্রসারণটা একবার বলে দিই। অন্যান্য তরল সাধারণত উষ্ণতা বাড়লে তার আয়তনটা বাড়তে থাকে, মানে বলতে গেলে সব তরলে উষ্ণতা বাড়লে তার আয়তন বাড়তে থাকে, কিন্তু জলের ক্ষেত্রে উষ্ণতা যখন 0 ডিগ্রি থেকে বাড়িয়ে 4 ডিগ্রি করা পর্যন্ত জলের উষ্ণতা না বেড়ে বরং কমতে থাকে। ঠিক আছে। এই জলের আয়তন না বেড়ে কমতে থাকে। যেখানে অন্যান্য তরলের আয়তন যতই বাড়ানো হোক, 0 থেকে যখন বাড়তে থাকে, 0 থেকে 4, 5 যাই হোক করা হোক, 0 থেকে যখন তার অন্যান্য তরলের উষ্ণতা বাড়তে থাকে তখন তার আয়তনও বাড়তে থাকে। কিন্তু জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত জলের আয়তন না বেড়ে বরং কমতে থাকে। এই যে অন্যান্য তরলের চেয়ে ব্যতিক্রম ধর্মবিশিষ্ট তরল জল, এই
বৈশিষ্ট্যটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে। আর 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক এবং আয়তন সর্বনিম্ন। ঠিক আছে, আমরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আমরা পরের ভিডিওতে শুধু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।